আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন স্থানে গণজমায়েত, বিক্ষোভ, অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দাবিতে শাহবাগে গণজমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। এর আগে বাংলাদেশ স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনীতি নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে আন্দোলনে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যোগ দেন। অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন তারা। তবে লক্ষণীয় যে বিষয়টি তা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, এই দাবিতে চলমান যে কর্মসূচি তাতে মাঠে নেই বিএনপি, জাতীয় পার্টি ও বাম গণতান্ত্রিক জোট। দর্শক, বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি শুরুতে সাজেদুল হক রুবেল, একটু আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে, নানা রকমের কর্মসূচি চলছে। সিপিবি কি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না? যদি না চায় তাহলে কেন চায় না? সাজেদুল হক রুবেল যদি একটু বলতেন। ধন্যবাদ। আমরা চাই ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের চাওয়া। এখন এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কি প্রয়োজন বেশি? এখন কি আওয়ামী লীগ সেই অর্থে বাংলাদেশের কোনো কার্যকরী সংগঠন? মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ঠিক যেমনি ভাবে করে নিষিদ্ধ সংগঠনগুলো মিছিল করে, তেমনি ঢাকার বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় হঠাৎ তারা ভুই ফোর হয়ে কিছু লোক মিছিল করে, আবার হাওয়া হয়ে যায়, তারপর তাদের কেউ কেউ গ্রেফতার হয়। অর্থাৎ একটি সংগঠন নিষিদ্ধ হলে তার অবস্থা যা হয়, আওয়ামী লীগ সেই স্ট্যাটাসের মধ্যেই এখন আছে। কার্যত আওয়ামী লীগ বাংলাদেশে এখন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়। আমরা গণ অভ্যুত্থান সম্পন্ন করে গেল বছরের আগস্ট মাসে, প্রায় 9 মাস অতিক্রম হয়ে গেছে। 9 মাস পরে ঠিক কোন পরিপ্রেক্ষিতে এখন এত জোরে সোরে আমাদেরকে নামতে হচ্ছে, এটা একটু আমাদের বোঝার বিষয় রয়েছে। বিশেষ করে যে রাজনৈতিক দলসমূহ রয়েছে, আমরা যারা এই স্বৈরাচারী শাসন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি, শুধু গত বছরের জুলাই আগস্ট মাসে না, আমরা দীর্ঘদিন ধরে, এক যুগের অধিকার সময় ধরে আমরা আন্দোলনে ছিলাম। বামপন্থী রাজনৈতিক দলগুলো বা বিএনপি ছিল, এবং অনেক আমাদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই পরিপ্রেক্ষিতটা তৈরি হয়েছে, যে এই পরিপ্রেক্ষিতের উপর দাঁড়িয়েছে এই আগস্ট অভ্যুত্থান। সেই দলগুলো ব্যতি রেখে হঠাৎ করে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা এবং সারা রাত সেখানে কর্মসূচি পালন করা, এবং তারপর শাহবাগ এবং ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল বা দেশের বিভিন্ন অঞ্চলে এখন আন্দোলন চলছে। আমরা প্রথমতই বলেছি যে এই দীর্ঘ 15 বছর শাসন আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, সেটা গুমের মাধ্যমে হোক, ক্রস ফায়ারের মাধ্যমে হোক, যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই। এই জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ড হয়েছে তার আমরা বিচার চাই। এই জন্য যে ব্যক্তি, যে গোষ্ঠী দায়ী রয়েছে, তাদের বিচার আমরা চাই। সেই বিচারটাকে আমরা সম্পন্ন করতে চাই, এবং আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে
প্রয়োজনে আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে প্রয়োজনে হচ্ছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে, এবং সেটা আওয়ামী লীগকেও করা যেতে পারে। কিন্তু সেই জায়গায় এটা প্রধান দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার এখানে পরিষ্কার মেসেজ এখন পর্যন্ত দেয়নি, বা তারা বলেছে যে তারা হচ্ছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে না, বা তারা বলেছিল যে সবাই এখানে এই দেশে কাজ করতে পারবে, যারা ফৌজদারি দণ্ডে দণ্ডিত হবে তাদের বিষয়টি ভিন্ন। যারা বিভিন্ন রকম, শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, বিভিন্ন রকম দুর্নীতির সাথে, লুটপাটের সাথে, টাকা পাচারের সাথে যুক্ত ছিল, তারা নিশ্চয়ই হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সেই ব্যক্তি, এবং সেভাবে করে বিষয়টি থাকবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা সেই জায়গায় ছিল যে এটা বিচারিক পদ্ধতির মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, নির্বাহী আদেশের মধ্যে দিয়ে নয়, নির্বাহী আদেশের মধ্য দিয়ে নয়। কিন্তু এখন আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে এমনকি বিএনপির শত শত কর্মী নিহত হয়েছেন এই আওয়ামী বিরোধী আন্দোলনে বিভিন্ন সময়ে, এবং অনেকে বহু বছর জেলে থেকেছেন, ঘর ছাড়া থেকেছেন। সেই বিএনপি কেও বলা হচ্ছে যে আজকে যদি তাদের আন্দোলনের সাথে না থাকে তাহলে তারাও ফ্যাসিবাদের, অর্থাৎ একটা বাইনারি জায়গায় পৌঁছে দিয়েছে। যদিও রাজনৈতিক দলগুলো তারা যে আবেদন করেছে সে আবেগে আমরা খুব গুরুত্বের সাথে নিয়েছি। আমরা আগামীকাল আমাদের হচ্ছে গিয়ে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক রয়েছে আগামীকাল সকাল 10টায়। আপনারা জানেন ঠিক যে সময় আমরা এখানে এই আলোচনা, এই টকশোতে আছি, ঠিক একই সময় বিএনপি কিন্তু বৈঠকে বসেছে। তারা এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবেন আর কি, তাদের মতামতটা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে বিএনপি নেতা মঈন খান আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি বিএনপির বিষয় নয়। ঠিক আছে, সেটি বিএনপির বিষয় নয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ যে আমি যদি একটু যোগ করি, শাহেদুল হক রুবেল, আপনি যে কথাটি বলছেন, যে তারেক রহমান আজ এক অনুষ্ঠানে বলেছেন যে পতিতদের পুনর্বাসন চায় না জনগণ, বাট কোনো স্পেসিফিক অথবা যদি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এইভাবে তিনি কোনো কথা বলেননি। এবং আমরা যদি দেখি যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বলেছেন যে আমার মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখন যে কাজগুলো হচ্ছে তার মধ্যে সামনের নির্বাচন বানচালের একটা প্রবণতা আছে। অর্থাৎ বিএনপির বিভিন্ন রাজনীতিক যে কথাগুলো বলেছেন এই বিষয়ে, এর মধ্যে একটি বিষয় যে নিষিদ্ধের দাবির আড়ালে বিশেষ কোনো উদ্দেশ্য আছে, এমন একটা সন্দেহ রয়েছে বিএনপির। জি শাহেদুল হক রুবেল, বলুন। এরকম সন্দেহ করাটা কি খুবই অমূলক? এরকম সন্দেহ করাটা খুবই অমূলক নয়। শুধু নির্বাচন বানচালের বিষয় কি এই ক্ষেত্রে প্রাসঙ্গিক, নাকি আরো আরো বিষয় থাকতে পারে এই বিষয়ে প্রাসঙ্গিক? এখন দেখেন, এই গেল সপ্তাহ পুরো উপমহাদেশের জন্য খুবই জটিল একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। পাকিস্তান, ভারত, সেখানকার যুদ্ধ পরিস্থিতি, যা কিছু ঘটছে তা খুব একটা শুভ বার্তা উপমহাদেশের জনগণের জন্য নিয়ে আসে নাই। এর মধ্যে আমরা গেল মাস এবং গেল সপ্তাহে মানবিক করিডোরের কথা শুনেছি। ঠিক আছে, মানবিক করিডোরের কথা শুনেছি, এবং সেই মানবিক করিডোরের বিষয়টিকে নিয়ে, ঠিক আছে, সেই মানবিক করিডোরের বিষয়টিকে নিয়ে কমিউনিস্ট পার্টি বলেন, বামপন্থী সংগঠনগুলো বলেন, এবং বিএনপি বলেন, অর্থাৎ ডান বাম প্রায় সকল সংগঠনের কিন্তু তীব্র প্রতিক্রিয়া রয়েছে, তীব্র প্রতিক্রিয়া রয়েছে। এবং এরকম তীব্র প্রতিক্রিয়াটাই নিয়ে যে ঘটনাগুলো বা যে আলোচনাগুলো এখন খুবই প্রয়োজন, সেই আলোচনাকে ব্যতি রেখে এই মুহূর্তে হচ্ছে গিয়ে মানে আজকেই এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা কি খুব বেশি প্রাসঙ্গিক বিষয় ছিল কিনা? বরঞ্চ এখন প্রাসঙ্গিক বিষয় ছিল হচ্ছে যে একদিকে এই উপমহাদেশের পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে, আবার এদিকে মায়ানমারের যে সিচুয়েশন, এই মায়ানমার পরিস্থিতিতে আমরা মানবিক করিডোর দেব, এবং সেই মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা বাদ দিয়েই এককভাবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ফেলেছেন। এবং আজকেও আমি একটা নিউজে দেখেছি যে বিদেশি সেনাবাহিনীও কিন্তু বাংলাদেশে এসেছে। ঠিক আছে,
একটি নিউজে কিন্তু এরকম আমরা দেখেছি, শাহিদুল হক একটি রুবেল, নিউজ আমরা এই পোর্টাল। বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একটু তানভীর হোসেনের কাছে যাই, আমি আপনার কাছে আবারও আসবো নিশ্চয়ই। তানভীর হোসেন, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, যদি আমরা দেখি এনসিপি, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল এবং সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, নিষিদ্ধের দাবি জানাচ্ছে। বিপরীতে এই যে বিএনপি, জাতীয় পার্টি, বাম রাজনৈতিক দলগুলো, তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না। তারা কেন চাইছে না, অথবা এনসিপি জামায়াত যে চাইছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। যারা মানে আমরা খুব আনফরচুনেটলি একটা জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যে আমরা পড়ে গেছি, পুরো জাতি পড়ে গেছে। যে বিষয়গুলো জাতির জন্য মুখ্য এবং রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ ছিল, সেই জায়গাগুলোকে আমরা ইগনোর করছি, এবং যে বিষয়গুলোকে সামনে নিয়ে আসছি সেই বিষয়গুলো আসলে এই মুহূর্তে জাতির জন্য খুব কি গুরুত্বপূর্ণ ছিল। এখন রাজনীতিটা তো একটা খেলার মতো হয়ে গেছে। সেই খেলাতে কে কখন কোন কার্ডটা খেলেন, তার পিছনের কি উদ্দেশ্য থাকে, সেগুলোকে আসলে বিবেচনায় নিতে হবে। এনসিপির কে যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, দলটি প্রতিষ্ঠার পর থেকে নিজেদের মধ্যে যথেষ্ট কোন্দল তৈরি হয়েছে এবং যথেষ্ট ভাঙনের কথা তৈরি হয়েছে। দুর্নীতির দায়ে তাদের একজন সংগঠককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তো এই বিষয়গুলো যখন সামনে চলে আসলো, তারা যেটা করলো যে তারা এমন একটি ইস্যু সামনে নিয়ে আসলো যে ইস্যুতে তারা একটা জনগণকে চাঙ্গা করতে পারবে, এবং জনগণকে এই মুহূর্তে চাঙ্গা করার জন্য তাদের হাতে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছাড়া ভালো কোনো অস্ত্র তাদের হাতে নেই। আর সেখানটাতে কারা সবার আগে সমর্থন দিয়েছে? সমর্থন দিয়েছে হলো জামায়াতে ইসলাম সহ ইসলামপন্থী দলগুলো, বা জামায়াতের বি টিম বলে যে দলগুলো পরিচিত, তারা সমর্থন দিয়েছে। তাহলে এখানে তো একটা সমীকরণ খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে এবং তাদের উদ্দেশ্য কি হতে পারে। একটা গভীর একটা মজারও বিষয় আছে যে তারা স্লোগান দিচ্ছে, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তো গোলাম আজম কিন্তু খুব মন খারাপ করতেন যে তিনি তো আসলে বাংলা চাননি, তিনি পাকিস্তান চেয়েছেন। তো তিনি হয়তো নিশ্চয়ই ওনারা যখন সবাই এক কাতারে যোগ হবেন তখন নিশ্চয়ই বলবেন যে না বাবা, তোমরা এই স্লোগানটা অন্তত ঠিক দাওনি, তোমরা অন্তত বলতে পারতা যে গোলাম আজমের পাকিস্তানে আওয়ামী লীগের ঠাঁই নাই। তো এইভাবে তো একজন লোককে, তাদের নেতাকে এইভাবে তো ইয়ে করাটা ঠিক হয়নি তাদের। দ্বিতীয়ত, আপনি যে জিনিসটা দেখেন যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে অন্য যে দলগুলো তারা কেন নিষিদ্ধ করতে চাচ্ছে না? তাদের মধ্য থেকে জাতীয় পার্টির একটা স্টেটমেন্ট পাওয়া গেছে, এবং অন্যরাও আমার ধারণা একই স্টেটমেন্টের মধ্যে আসবে। সেটা হলো যে বহুদলীয় গণতন্ত্রে তারা চায় না যে কোনো একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। এখন যে অপরাধ বা যে স্বৈরতন্ত্রের কথা বলা হচ্ছে সেটা নিয়ে বিচারের কথা বলা হচ্ছে, এবং বিচারও কিন্তু চলমান প্রক্রিয়া চলছে। আমরা সামাজিক রাজনীতিতে যে জিনিসটা কিন্তু খুব তানভীর হোসেন, দেখি সেটা অনেকে হচ্ছে, বলছেন, যারাই দাবি করছেন, তারা বলছেন যে আওয়ামী লীগ তো জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, তাহলে কেন আওয়ামী লীগ যেই কাজ করেছে এরপরে, তাহলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? জি। এটা খুবই ভালো প্রশ্ন। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? জামায়াতকে নিষিদ্ধ করে কি আওয়ামী লীগ টিকাতে পেরেছিল? একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেটাকে নিষিদ্ধ করে রেখে রাজনীতি করা, সেটার কি পরিণতি হতে পারে সেটার একটা প্রমাণ তো আওয়ামী লীগ নিজেই দেখেছে। আর আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার পিছনে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত। সো আপনি যখন জামাতের প্রসঙ্গটা আনবেন তখন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আপনাকে সাথে নিয়ে আসতে হবে। এখন আপনি তো এরশাদের জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি, এরশাদকেও তো একইভাবে ফ্যাসিবাদী শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 90-এর গণজাগরণের পরে এরশাদের দলকে তো নিষিদ্ধ করা হয়নি। এরশাদ তো জেলে ছিলেন, ইলেকশন করেছেন। সো সেই বিষয়গুলো তো আছে। এখন ইতিহাস থেকে উদাহরণ না নিয়ে যেটা হচ্ছে, ইতিহাসের মধ্যে নতুন অধ্যায় সংযুক্ত করা হচ্ছে। এখানে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে, এই সময়ে বাংলাদেশ আছে একটা উপমহাদেশে যে যুদ্ধটা হচ্ছে ভারত পাকিস্তান, সেই যুদ্ধ, এবং মিয়ানমারে যে যুদ্ধটা হচ্ছে, সেখানে আরাকানের সাথে মিয়ানমার মিলিটারির যে যুদ্ধটা হচ্ছে, এর মধ্যে আছে।
এর মধ্যে আপনি দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি, এর মধ্যে আরেকটা মজার খবর হলো যেটা আইএমএফ ফিরে চলে গেছে, কিস্তির টাকা না দিয়ে চলে গেছে। সো এত সব যখন খারাপ খবর, ওর মধ্যে জনগণকে কিভাবে ব্যতিব্যস্ত রাখা যায় সে কৌশল নিয়েছে এনসিপি। এবং এনসিপি তো মানে সরকার তো এনসিপি সরকার, সরকার তো আসলে এনসিপির যারা নেতারা তারাই তো সরকারকে বসিয়েছে। তো এখানে সরকার এবং এনসিপির মধ্যে এক ধরনের যোগাযোগ আছে। সেই যোগাযোগটা হলো মানে একজন আরেকজনের বিরুদ্ধে কি বলবে, কতটা বলবে, সেই জায়গাটা থেকে তাদের মধ্যে এক ধরনের সমন্বয় হয়েছে। তানভীর তো হোসেন, এই জায়গাটা থেকে জি আপনি এনসিপির কথা বলছিলেন, আমি একটু একটা জিনিস তুলে ধরি। গত বছরের 28 অক্টোবর আওয়ামী লীগ সহ 11টি দলের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তারা বর্তমানে দুজনই যে রাজনৈতিক দল এনসিপি তার মুখ্য সংগঠকের দায়িত্বে আছেন। পরের দিন 29 অক্টোবরই তারা এই রিটটি প্রত্যাহার করে নেন এবং এখন তারা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন। তাহলে তখন তারা রিট করলেন, আবার পরের দিন রিট প্রত্যাহার করে নিলেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তানভীর হোসেন? তখনকার রাজনৈতিক বাস্তবতায় তখন তাদের যারা পরামর্শক ছিলেন বা তাদের যারা রাজনৈতিকভাবে তাদের যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন, এনসিপি যেটা আমরা দেখি সেটা হলো সামনে কিছু ছাত্রদের রাজনৈতিক বলয়, কিন্তু এর পিছনে যে একটা ডিপ স্টেট আছে এই বিষয়টা অনস্বীকার্য। এই বিষয়টা আসলে সকলেই এখন স্বীকার করেন। সুতরাং এনসিপি কখন কি পদক্ষেপ নেবেন সেটা কারা প্রেসক্রাইব করেন, সেটা তো এই বিষয়টা একটা প্রশ্ন এসেই যায়। এখন যারা একবার বলবেন যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আইনানুগ ভাবে, প্রশ্ন হতে পারে যে তারা কেন এখন সে আইনানুগ প্রক্রিয়া কেন যাচ্ছে না, কেন তারা সরকারের উপর এবং জনগণের উপর প্রেসার ক্রিয়েট করছে। এখন আমার যেটা কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা আসলে কি আপনার হলো যে সুফল ভোগ করবেন বলে তারা মনে করেন, রাজনৈতিকভাবে তারা আসলে কি অ্যাচিভ করবেন, সে অ্যাচিভমেন্টটা রাষ্ট্রের পক্ষে, রাজনীতির পক্ষে কতটা আপনার হলো ভালো হবে বা মন্দ হবে, সেই জায়গাটা নিয়ে আসলে একটা প্রশ্ন উঠতে পারে। আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সেই দল যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো স্বাধীনতার প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ সবসময় আপোষহীন ছিল এবং সেই জায়গাটাতে একটা অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের মতো করে একটা ন্যারেটিভস তৈরি করার সবসময় চেষ্টা করেছেন। তো এখন সবকিছুর পরে, এখন 50 বছর পরে এসে আওয়ামী লীগের বাস্তবতা যেমন বদলেছে, তেমনি আপনাকে দেখতে হবে, একটু আগে রুবেল ভাই যেটা বলেছেন, গত 15 বছরে যেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচার তিনি যেভাবে চান, আমি তার সাথে যোগ করতে চাই 15ই আগস্টের পর থেকে, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো কি দায় মুক্তি পাবে? সো এই যে দায় মুক্তির রাজনীতি থেকে আমার মনে হয় যে বেরিয়ে আসতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই যে দায় মুক্ত হয়ে যাবে দেশ, তা কিন্তু না। আমাদেরকে অবশ্যই রাজনীতির জায়গায় ফিরতে যেতে হবে। এখন সবকিছুর মধ্যে আলটিমেটামের রাজনীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, আমি যা চাই, আমি আপনার একটা জোকস বলি, আমাদের এই শিশুদের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, তাড়াতাড়ি দাও, না না এই মুহূর্তেই দাও। সো এই যে সবকিছু যে এই মুহূর্তেই চাওয়া, সেটা কিন্তু রাজনীতির জন্য কখনোই সুখকর কোনো ভবিষ্যৎ তৈরি করবে বলে আমি মনে করি না। জি তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। শাহাদুল্লাহ রুবেল, আপনিও সাথে থাকবেন। আমরা একটু বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে এই বিষয়ে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি বিরতির পর একটু শাহিদুল হক রুবেল আপনার কাছে আসি। আমরা যদি একটু কয়েকটি ঘটনা দেখি, আমি একটু তুলে ধরি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য বিদেশ গেলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হলো। কৃষক লীগ নেত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আখতার খানম এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেফতার করা হয়েছে। এই যে ঘটনাগুলো,
এই ঘটনাগুলো কি কিছু ইঙ্গিত করে এই যে চাপ, যে কথাটি বলছিলেন তানভীর হোসেন, যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় জামাত এবং অনেক রাজনৈতিক দল এবং সংগঠন চাপ তৈরির চেষ্টা করছে, এর কি একটি অন্যতম কারণ হতে পারে যে আওয়ামী লীগ কি আসলে ভেতরে ভেতরে তারা কি রাজনৈতিকভাবে আরো সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিনা, তারা কি গোছানোর চেষ্টা করছিল কিনা, এমন কিছু কি আপনার কাছে মনে হয় শাহেদুল হক রুবেল? ধন্যবাদ। প্রথমত এই জায়গাটা আহ আওয়ামী লীগ ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে কি হচ্ছে না তার সুনির্দিষ্ট কোনো তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে সময় তো গিয়েছে 8-9 মাস, ফলে একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক শক্তি হিসাবে হয়তো সে নিজেকে পুনর্গঠিত করবার চেষ্টা করতেই পারে, এবং সেই চেষ্টার কিছু বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তারা কিছু বিক্ষোভ মিছিল করবার চেষ্টা করেছে, বা তারা কিছু ঝটিকা মিছিল করেছে। বেশ আন্ডারগ্রাউন্ড পার্টি যেভাবে কার্যক্রম করেন সেভাবে করে তারা 2-4টা মিছিল করার চেষ্টা করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেলিনা হায়াৎ আইভী তিনি তো পালিয়েছিলেন না, ঠিক আছে? তিনি তো মোটামুটি প্রকাশ্যেই নিজের বাড়িতেই বিগত 9 মাস অবস্থান করেছিলেন আর কি। তো তাকে গ্রেপ্তার করবার বিষয়টি যদি হতো, স্বাভাবিক হতো, তাহলে তিনি অনেক আগেই তার বাড়িতে থাকা অবস্থাতেই গ্রেপ্তার হতেন। যেমন আসাদুজ্জামান নূর, তিনিও তার বাড়িতে ছিলেন, তিনিও কোথাও পালিয়ে যাননি, তাকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। তো তেমনি ভাবে হচ্ছে আইবিকেও হচ্ছে, আদিয়াকে হচ্ছে গিয়ে আহ গ্রেপ্তার করতে পারতো আর কি। কিন্তু সে সময় গ্রেপ্তার করা হলো না। তার মধ্যে দিয়ে একটি বড় ঘটনা ঘটলো, যে একেবারে পায়ে হেঁটে সীমান্ত পার হয়ে পালিয়ে গেলেন না, ঠিক আছে? পায়ে হেঁটে সীমান্ত পার হয়ে পালিয়ে গেলেন না, একেবারে ইমিগ্রেশন ফেস করে বিমানবন্দর দিয়ে বিমানে চড়ে তিনি হচ্ছে গিয়ে আমাদের সাবেক রাষ্ট্রপতি আহ আব্দুল হামিদ, উনি চলে গেলেন। জি, সাথে তার ছেলে যে এই এবং চলে যাওয়াটা, এখানে শ্যালকও আমরা ছিলেন। জি জি, জি, সাথে তার ছেলে এবং শ্যালকও ছিলেন। হ্যাঁ, তার জি ছেলে ছিলেন, তার শ্যালক ছিলেন, তার জি আত্মীয় স্বজন ছিলেন কয়েকজন। তো এরা, এবং আমি যতটুকু তথ্য শুনেছি, শোনা যায় যে ওখানে ইমিগ্রেশনের কর্মকর্তারা 2 ঘন্টা অপেক্ষা করেছেন, তাদেরকে অপেক্ষা করিয়েছে 2 ঘন্টা। এমনকি বিমানটিও সম্ভবত তার যে শিডিউল সময় ছিল থাই এয়ারওয়েজে, তারাও কিছু তার নির্ধারিত সময়ের চেয়ে একটু পরে বিমানটা ছাড়তে বাধ্য হয়েছে। কারণ ইমিগ্রেশনে যে কর্মকর্তা ছিলেন তিনিও কনফিউজ ছিলেন, কারণ তার কাছে কোনো সুনির্দিষ্ট মানে নির্দেশনা ছিল না। তারপর তিনি ছেড়ে দিলেন, তারপর তিনি 2 ঘন্টার পর তিনি ছেড়ে দিলেন। তো এই বিষয়টিকে বাংলাদেশের ঠিক বর্তমান যে পরিস্থিতি, এবং এখন ইমিগ্রেশনের ব্যাপারটায় রাজনীতিবিদদের ক্ষেত্রে, যে কোনো রাজনীতিবিদদের ক্ষেত্রে যতটা স্পর্শকাতর ব্যাপার এখন একটা। আর আমাদের যে সাবেক রাষ্ট্রপতি, তাকে তো সবাই দেখা মাত্রই চিনবে, উনি সাবেক রাষ্ট্রপতি। তিনি তো কোনো ছদ্মবেশ ধারণও করেননি, তার পাসপোর্ট নিয়ে এসেছেন। ফলে তার মতো মানুষের হচ্ছে গিয়ে চলে যাওয়ার বিষয়টি, এটি সরকারের একেবারে উচ্চতম পর্যায়ের কোনো ধরনের যোগাযোগ ছিল না, কোনো ধরনের গ্রিন সিগন্যাল ছিল না। এটা আসলে আমি ব্যক্তিগতভাবে শাহিদুল বিশ্বাস হক রুবেল, ঠিক করতে এই জায়গায় পারি না। আমি, জি, আপনি যেই কথাটি বলছেন, আমি এই একই প্রশ্ন আসলে আমারও, এবং আমি আপনাকে একটু করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বলেছেন ব্যবস্থা নেওয়া হবে যারা এর সাথে জড়িত ছিল, এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে আগে থেকে কেউ কিছু জানতেন না যে সাবেক প্রেসিডেন্ট তিনি দেশের বাইরে যাচ্ছেন? আপনি এই বিষয়টি কিভাবে দেখেন একজন রাজনীতিক হিসেবে? আমি এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে করি না, ঠিক আছে? তাদের এই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে করি না। আপনার নিশ্চয়ই মনে আছে, হলমার্কস এর একটা কেলেঙ্কারি ছিল শেখ হাসিনার আমলে, জি 1000 কোটি টাকার কেলেঙ্কারি। অর্থমন্ত্রী আব্দুল মাল মোহিত ছিলেন, এবং এইটারও যে 1000 কোটি টাকার বিষয়, সেটার ক্ষেত্রে নিশ্চয়ই বড় বড় রাঘব বোয়াল জড়িত ছিল, মন্ত্রীরাও জড়িত ছিল। কিন্তু শাস্তি হয়েছিল কার, বা তারা গ্রেপ্তার টেপ্তার করা হয়েছে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারী, হ্যাঁ, ছাপোষা কিছু মানুষকে আসলে স্কেপ গোট বা পাঠার বলি বানানো হয়। তো এই ক্ষেত্রেও তারা সেই পাঠার বলি বানাবেন, যে তুমি দায়িত্বে ছিলা, তুমি তো ইমিগ্রেশন ওখানে সিল মেরেছো, তুমি সাসপেন্ড। হ্যাঁ, তারপরে
আরো দু একজন হয়তো আশেপাশে পাওয়া যাবে, যে তার যে সিনিয়র ছিল, হ্যাঁ, তাকে ধরা হবে, তার সিনিয়র যে ছিল তাকে ধরা হবে। কিন্তু আমি বলি, এই ঘটনায় যদি হলো কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় বা নিজে থেকে ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টার করা উচিত। তার উচিত হচ্ছে তার বিবেকের দায়বদ্ধতা থেকে তার দরকার পদত্যাগ করা, প্রথম ব্যবস্থাটা তার নেওয়া উচিত তারই বিরুদ্ধে, এবং তার সত্যকে প্রকাশ করা দরকার যে আমরা এই কারণে, এই আপোস ভিত্তিতে আমরা সাবেক রাষ্ট্রপতিকে ছেড়ে দিয়েছি, কিংবা আমরা বিদেশি চাপের কারণে ছেড়ে দিয়েছি, আমরা অমুক চাপের কারণে ছেড়ে দিয়েছি, বা অমুক আন্ডারস্ট্যান্ডিং এর কারণে ছেড়ে দিয়েছি, বা আমরা মনে করি একটা মানবিক ব্যাপার, বয়স্ক মানুষ, চিকিৎসা করা লাগবে, আমরা অনেক মানবিক, তাই আমরা ছেড়ে দিয়েছি। একটা কিছু সত্যটা উদ্ঘাটিত হওয়া দরকার। সত্য উদ্ঘাটিত না হয়ে ছোটখাটো কর্মকর্তা কর্মচারীদের উপরে হচ্ছে গিয়ে স্কেপগোট বানানোর যে প্রবণতা বাংলাদেশে আছে, এটা হলো নতুন কোনো প্রবণতা না, এই 9 মাসের প্রবণতা না, এটা আমরা সব সরকারের আমলেই দেখি। ঠিক আছে, রাঘব বোয়ালরা ঠিকই বেঁচে যায়, আর এই ছোটখাটো হচ্ছে গিয়ে কর্মকর্তা কর্মচারীরা হচ্ছে গিয়ে ফেঁসে যায়, তাদেরকে ফাঁসানোর হচ্ছে যে একটা প্রক্রিয়া চলছে। এটা খুবই নিন্দনীয় বিষয়, এটা খুবই নিন্দনীয় বিষয়। কিন্তু আমার কাছে সব কিছু মনে হয়, এই যে হঠাৎ করে এই গ্রেপ্তারের ঘটনা, আদৌ থেকে রাজনীতিতে আওয়ামী লীগ বড়সড় কোনো ইম্প্যাক্ট তৈরি করবার পর্যায়ে চলে এসছে মাত্র 9 মাসের মধ্যে? নিশ্চয়ই চলে আসেনি। আমাদের যেটা বিশ্বাস বা আমাদের যে পর্যবেক্ষণ বা ইতিহাস শিক্ষা নেই, যে 75-এর পরবর্তী পর আওয়ামী লীগকে সংগঠিত বহু বছর সময় লেগেছে, ক্ষমতায় ফিরে আসতে তাকে 21 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং ওইবার হচ্ছে গিয়ে মানে কতিপয় সামরিক অফিসারের সামরিক কুয়ের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এইবার হচ্ছে গিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। ফলে বিষয়টা এত সহজ না হচ্ছে এই ঘটনাটাকে হচ্ছে গিয়ে তারা একটা কাউন্টার কু করে ফেলবে, বা সরকারের হাতে সেরকম তথ্য আছে কিনা, বা যারা আন্দোলন করছে তাদের হাতে তেমন তথ্য আছে কিনা যে ঠিক এই সময় গেলে এই 1 মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে, তাও না। আমাদের খালি কেন মনে হয় এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কিছু একটা ঢাকার চেষ্টা করছে। আসল ঘটনা এইগুলো না, এগুলো হচ্ছে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য জনগণের দৃষ্টিটাকে হচ্ছে গিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া। এই ব্যস্ত নিশ্চয়ই হতে পারে বিএনপি যেটা বলছেন, আমরাও সেটা মনে করি, যে নানা টাল বাহানা করে আমাদের তো হচ্ছে গিয়ে একটা জায়গায় তো আটকে গেছেন। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার হয় ডিসেম্বর নয় জানুয়ারি, বা ডিসেম্বর জানুয়ারির মাঝখানে ফেব্রুয়ারি তার ইলেকশন দিতেই হবে, এরকম একটি জায়গায় সে মোটামুটি আটকে আছেন। এই জায়গা থেকে যদি বের হতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দীর্ঘায়িত করতে হয়, তাহলে একটা পরিস্থিতি দেশে তৈরি করতে হবে। এখন সেইটাকে পরিস্থিতি তৈরির পায় তারা কি এইসব, নাকি হচ্ছে গিয়ে ওই আমি আমার আলোচনার প্রথম অংশে যেটা বলেছিলাম, যে হচ্ছে এই অঞ্চলের যে ভূ রাজনীতি খুব সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, এই অঞ্চলের ভূ রাজনীতি সবচেয়ে কঠিন সংকটের মধ্যে পড়ছে। একদিকে হচ্ছে আমেরিকান সমর্থক আরাকান বাহিনী রয়েছে, আরেকদিকে চীনের পুরনো মিত্র জান্তা সরকার রয়েছে, এবং এই দুটো বেশ মুখোমুখি অবস্থায় পড়ে যাবে। এবং চীনকে ঘিরে ধরবার জন্য আমেরিকার এই পরিকল্পনা বহুত পুরনো পরিকল্পনা। বাণিজ্যিক যুদ্ধে আমেরিকা প্রায় পরাস্ত হচ্ছে বাণিজ্যিক যুদ্ধে। তার এখন হচ্ছে গিয়ে সামরিক যুদ্ধ দরকার, তার এখন দরকার হচ্ছে গিয়ে চীনকে ঘিরে ফেলা তার দরকার, এবং সেটা ঘিরে ফেলবার জন্য তার হাতে এই আরাকান রাজ্য বা রাখাইন রাজ্যের মতো এত মানে চমৎকার সুযোগ নেই। এবং সেই সুযোগের আমরা যদি হচ্ছে গিয়ে অংশ হয়ে যাই, তাহলে আমার প্রিয় মাতৃভূমি এই ভূখণ্ড হয়ে যেতে পারে হচ্ছে এই বিশ্বের দুই পরাশক্তি, একদিকে আমেরিকা একদিকে চীন, এই দুই পরাশক্তির প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হয়ে যেতে পারে হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ একটা মহাবিপদের মধ্যে, মহাসংকটের মধ্যে আছে, যেটাকে নিয়ে ইতিমধ্যে বাম গণতন্ত্রের জোট তার কর্মসূচি ঘোষণা করেছে। আমরা প্রতিবাদ করছি, আমরা আন্দোলন করবার প্রত্যাশায় মানে প্রয়াস নিচ্ছি। ঠিক সেই সময় যখন আমরা এই বিষয় নিয়ে আন্দোলন করতে যাব, ঠিক সেই সময় হঠাৎ করে আমাদের মনোযোগ সব ঘুরে গেল একটা জায়গায়, একটা প্রশ্নের মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো যে হচ্ছে তুমি আমার পক্ষে কি তুমি আমার বিপক্ষে। অনেকটা মনে আছে সেই হচ্ছে জর্জ বুশের বক্তৃতা, যে ইয়ার এগেনস্টে, টেরর এগেনস্টে সে যুদ্ধ করবে, সেখানে হচ্ছে হয় তুমি আমার পক্ষে থাকবে, আর আমার পক্ষে না থাকলে তুমি আমার বিপক্ষে থাকবে। অর্থাৎ একটা বাইনারির মধ্যে আমাদেরকে দাঁড় করায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরো জাতিকে।
বিভক্ত করা যায়, হয় আমাদের পক্ষে নয় আমাদের বিপক্ষে, কিন্তু মাঝখানে একটা গ্রে এরিয়া থাকে, গ্রে জোন থাকে। একটা মানুষের হচ্ছে গিয়ে আহ উপলব্ধির জায়গা থাকবে, তাদের রাজনৈতিক ভিক্ষা থেকে তারা সিদ্ধান্ত নেবে, এবং সারা সমস্ত কিছুই ভেবে আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, উপমহাদেশের যে ঘটনাবলী ঘটছে সেই পরিস্থিতি, বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে গেছে, বাংলাদেশের প্রবৃদ্ধি যে জায়গায় হচ্ছে গিয়ে নেমে গেছে, এবং সবকিছু মিলিয়ে বিনিয়োগ যেভাবে কমে গেছে, তো এবং হচ্ছে আমাদের যে সাহায্য, আইএমএফ এর লোন যেটার কথা বলেছেন তানভীর ভাই, এই সমস্ত অর্থনৈতিক সংকট টঙ্কট মিলিয়ে যে জায়গায় আছে, এবং তারপরে রয়েছে দুই খবর রয়েছে, দুই খুবই মারাত্মক খবর রয়েছে। সে মারাত্মক খবর কি, যে আমাদের এই তরুণ উপদেষ্টা যাদেরকে আমরা বিশ্বাস করেছি, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, তারাও দেখা যাচ্ছে যে সেই হচ্ছে কি হাসিনা স্টাইলেই দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে গেছে। হয়তো বলবেন যে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, হয়তো বলবেন এই ক্ষেত্রে স্কেপগোট এপিএস হচ্ছে হচ্ছে এরা করেছে। আর এপিএস তো উত্তরাধিকার সূত্রে আসে না, এপিএস তো আমি আমার সবচেয়ে নির্ভরযোগ্য লোকটিকে নিয়োগ করি মন্ত্রী হওয়ার পরে, এপিএস উপদেষ্টা হওয়ার পর তাকে করা হয়েছে। ফলে এপিএস এর কাছে দায়িত্ব দেওয়া উচিত ছিল না, এবং এই ক্ষেত্রে তদন্ত করবার জন্য যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে মানে সংশ্লিষ্ট উপদেষ্টা যাদের বিরুদ্ধে, যাদের এপিএস দের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাদের দরকার ছিল দায়িত্ব থেকে সরে যাওয়া, স্বাভাবিক দায়িত্ব থেকে সরে যাওয়া, তদন্ত হওয়ার পর তদন্ত হওয়ার পর আবার প্রয়োজনীয় দায়িত্ব নেবে, কিংবা তাদের সরে যাওয়া দরকার ছিল। অর্থাৎ এরকম যতগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, সেরকম প্রশ্নদের মুখোমুখি দাঁড়িয়ে এখন সবার দৃষ্টি চলে গেছে অন্য জায়গায়। জি, শাহদুল্লাহ রুবেল, আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে নিশ্চয়ই আসবো আপনার কাছে। তানভীর হোসেন, একই বিষয় আসলে যে বিষয়ে আলোচনা করছিলাম শাহদুল্লাহ রুবেলের সাথে, আপনি কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ। আপনি যদি একটু গত 1 মাসে বা তারও বেশি সময় ধরে রাজনৈতিক বা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে সেগুলোকে যদি আপনি সাজিয়ে একটু কনসিডারেশনে আনেন, তাহলে দেখবেন যে সবচেয়ে বড় যে সমস্যাটা শুরু হয়েছিল, প্রধান উপদেষ্টা সমালোচিত হচ্ছিলেন তিনি ব্যক্তিগতভাবে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, তার মধ্যে রয়েছে ইউনিভার্সিটি, তার মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানির করার মতো জনশক্তি রপ্তানির লাইসেন্স, তার মধ্যে রয়েছে সরকারের গ্রামীণ টেলিকমে সরকারের অংশীদারিত্ব কমিয়ে নেওয়া, নিজের 666 কোটি টাকার ঋণ করা, দায় মুক্তি নেয়া। তো এই বিষয়গুলো নিয়ে যখন সমালোচনা হচ্ছে, এরপরেই সমালোচনাটা শুরু হয়েছিল আপনার তার যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তার বক্তব্য নিরাপত্তা মানবিক করিডোর। সো মানবিক করিডোর নিয়ে তার যিনি প্রেস সচিব তিনি বললেন যে সেটা একটা লজিস্টিক বেস। তারপর তার বিশেষ আপনার হলো যে নিরাপত্তা, মানে আমাদের জাতীয় নিরাপত্তা পরামর্শক যিনি খলিলুর রহমান সাহেব, তিনি বললেন যে একটা চ্যানেল। মানে বিষয়টা হলো যে একটা বেস কিংবা চ্যানেল কিংবা করিডোর সবই কিন্তু একই শব্দ, একই অর্থ প্রকাশ করে। সো তারা এই বিষয়গুলো নিয়ে যখন সমালোচনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে যখন গুঞ্জন শুরু হয়ে গেল, সেই গুঞ্জনের মধ্যে আমরা হঠাৎ করে দেখলাম যে আপনার একটা গাড়িতে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হলো যে কারা যেন মানে আপনার পাথর বা কিছু একটা নিক্ষেপ করেছেন। তো সেখানে খুব মজার বিষয় হচ্ছে, তো সেখান থেকে হঠাৎ করে আলোচনা চলে আসলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে। সেখানে আবার আরেকটা স্ট্র্যাটেজিক বিষয় হলো আইবি রহমানকে গ্রেপ্তার করতে গেলেন রাতে, এবং তারা সেখানে 6 থেকে 8 ঘন্টা তারা সেখানে বসে আইবি রহমানের সাথে গল্প করেছেন, করে আইবি রহমান সকালে বের হতে চেয়েছেন, সেইভাবে তাকে নিয়ে আসা হয়েছে। সো পুরো জায়গাটাতে সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন ক্রিয়েট করার একটা প্রচেষ্টা এটা খুব প্রপারলি দেখা যাচ্ছে। ভারত পাকিস্তান যখন যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু এক ধরনের মিডিয়া ওয়ার শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। সেই মিডিয়া ওয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু মানুষ তারা
পাকিস্তানের সমর্থনে নিজেরা একটা মিডিয়া ওয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে। সো এখানে আপনার আবার পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি আবার তড়িঘড়ি করে খুব রহস্যজনক ভিজিট করা শুরু করলেন কক্সবাজার অঞ্চলে। সো এই যে অনেকগুলো বিষয় একসাথে আপনার হলো যে ঘুরপাক খাচ্ছে, সেই জায়গাগুলো থেকে আপনি হঠাৎ করে মানে পুরো জাতি একটা ব্ল্যাক আউট পরিস্থিতির মতো করে কিন্তু আপনি চলে আসলেন এখন শাহবাগের মধ্যে। শাহবাগে গরমের মধ্যে আপনাকে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে, সেখানে আপনাকে যত্ন আত্তি করা হচ্ছে, করে সেখানে আপনার ভয়েসকে আবার হলো যে সেখানে আপনি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই সবগুলো হলো এক ধরনের, এই রাজনীতিটা বাংলাদেশের মানুষ অলরেডি শিখে ফেলেছে, বাংলাদেশের মানুষ অলরেডি এই ধরনের রাজনীতির সাথে পরিচিত। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মানুষকে মানে উদর পিণ্ডি বুধুর গাড়ে চাপিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখা যাবে না। রাজনৈতিকভাবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়, সেটার জন্য আইনানুগ প্রক্রিয়া বা অন্য কি প্রক্রিয়া এবং সেটার ফলাফল কি হতে পারে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। আমি একটা জায়গাতে রুবেল ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই, যেটা হলো যে আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের কিন্তু যে পরিমাণ রাজনৈতিক শক্তি আছে, এখন পর্যন্ত রাজনৈতিক শক্তি আছে, সেখানে আপনি একটা জিনিস দেখেন, গত 9 মাস হয়ে গেল একজন আওয়ামী লীগের বড় মাপের নেতা কিন্তু দলত্যাগ করেনি, যেটা আমরা অন্যান্য রাজনৈতিক শক্তির ক্ষেত্রে দেখেছি। সুতরাং আওয়ামী লীগকে তারা যে একেবারেই কনসিডারেশনে আনবে না তা কিন্তু না। আওয়ামী লীগ মাঠে নামেনি বলে যে একেবারেই শক্তিহীন হয়ে গেছে সেটা বলার মতো যথেষ্ট তথ্য উপাত্ত এখনো রাজনৈতিকভাবে আমার মনে হয় সমালোচকদের কাছে আসেনি। আবার আওয়ামী লীগের এই যে ছোট ছোট ঝটিকা মিছিলগুলো, সেগুলো যে খুব যে অর্গানাইজ ভাবে হচ্ছে তা না, কিন্তু এটা দিয়েও যে আওয়ামী লীগকে বিচার করবেন যাদের নিয়ারলি 40% জনসমর্থন আছে, তাদেরকে এভাবে বিচার বিবেচনার মধ্যে আনা যাবে না। আওয়ামী লীগকে আগে মানে আওয়ামী লীগের মতো করেই আপনার চিন্তা করতে হবে। সো আমার কাছে মনে হয় যেটা যে পরিস্থিতি যাই হোক, আপনি ফ্যাসিবাদ, আমরা এই শব্দটাকে এখন অনেকটা বাঙালিকরণ করে ফেলেছি, কিন্তু ফ্যাসিবাদ দিয়ে ফ্যাসিবাদকে কখনো বিনাশ করা যায় না। মানে আপনি সন্ত্রাসবাদ দিয়ে কখনো সন্ত্রাসকে বিনাশ করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে এই যে স্বৈরাচারী মনোভাব যে কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে কিন্তু এই এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনগুলো এতদিন ধরে রাজনীতি করেছে। সো তারা এখন এত বেশি এম্পাওয়ার্ড বা আমি মনে করি যে ওভার এম্পাওয়ার্ড ফিল করছে, সেটা রাজনীতির জন্য একটা অশনি সংকেত। কারণ হলো যে সরকার যে কমিটমেন্ট গুলো আছে, বারবারই সরকারের মধ্যে একটা প্রচেষ্টা আছে সেই কমিটমেন্ট গুলোকে কিভাবে দীর্ঘায়িত করা যাবে এবং দেশকে বিরাজনীতির দিকে নিয়ে যাওয়া যাবে। সো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে সবচাইতে বড় সমস্যায় পড়েছে বিএনপির অবস্থা হয়েছে তারা গিলতেও পারছে না, উগলাতেও পারছে না, এরকম একটা অবস্থায় পড়েছে। কারণ বিএনপি যদি এনসিপির এই প্রক্রিয়াকে সমর্থন করে, রাজনৈতিক দল হিসেবে তাদের নিজস্ব যে চিন্তা, সেই জায়গাটা থেকে বিএনপিকে অনেক বেশি বেরিয়ে আসতে হয়। তাহলে তাদের, আর যদি তারা সমর্থন না করে তাহলে বিএনপিকেই এক ঘরে করে দেওয়ার একটা পায় তারা চলছে। তো এখন অন্য রাজনৈতিক দলগুলো পড়েছে এরকম একটা মহা মুশকিলের মধ্যে যে তারা পক্ষে যাবে না বিপক্ষে যাবে। এটা রাজনীতির জন্য বড়ই অশনি সংকেত। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এই বিষয়ে আরো সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। জি তানভীর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। ডক্টর শাহিদুল হক রুবেল, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুজনের সাথে নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও দেখা হবে এবং কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।